প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ উদ্বোধন, মন্ত্রিসভায় ভিসা নীতির নতুন খসড়া উপস্থাপন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে চীন, সম্ভাব্যতা যাচাই শীঘ্রই আসছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। খসড়া আইনে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার ক্ষমতা খর্বের শঙ্কা টিআইবির। বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। অভিন্ন প্রশ্নপত্র, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রাথমিকে ৩৮,০০০-এরও বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। শুধু মানুষই নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় সেটাও নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এমন জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা উদীয়মান প্রজন্মের সামনে আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশে একযুগে নজরুল বর্ষ ২০২৬ ও ২৭ বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যদুস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তার আবির্ভাব ছিল আলোক বর্তিকার মতন। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আমাদের অন্যতম প্রধান দিশারি। আমাদের জীবন, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমায় সৌন্দর্য নিয়ে বক্সময় হয়ে রয়েছে। কবির সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রী বলেন, পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য, কুসংস্কার তথা যা কিছু অন্যায়, অবিচার ও অসুন্দর, তার বিরুদ্ধে জাতীয় কবির কলম ছিল শানিত অস্ত্র। প্রতিটি ক্ষেত্রেই নজরুল শুদ্ধ প্রকাশ। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনোই ফুরোয় না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর ও নিবিড় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি।
এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম ও তার জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভিসা নীতিমালায় সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। মন্ত্রিসভার একাদশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ সুশৃঙ্খল করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সাথে বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদে আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিক নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে 2006 সালে জারিকৃত ভিসা পলিসি বাস্তবায়নের সিদ্ধান্ত হয় বৈঠকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানান, সম্ভাব্যতা যাচাই শীঘ্রই একটি টেকনিক্যাল প্রতিনিধি দল আসছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি চীন বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরটি ইকোনমিক করিডোর, চাইলে অন্য দেশও তাতে যোগ দিতে পারবে বলেও রাষ্ট্রদূত জানান। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় সংবাদ সম্মেলন করে চীনা দূতাবাস। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সফরের বিস্তারিত তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরটি পারস্পরিক সহযোগিতার ও বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে। দুই নেতার আলোচনা ফলপ্রসূ হয়েছে। পারস্পরিক যোগাযোগ, দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। চীন বাংলাদেশ সম্পর্কের ইতিহাসে এটি একটি মাইলস্টোন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আগ্রহে তিস্তা ব্যারেজ প্রকল্পে সহায়তা করবে চীন। সফরে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চীন কিভাবে সাহায্য করতে পারে তা বলা হয়েছে। ফিজিবিলিটি স্টাডি করতে উচ্চ পর্যায়ের একটি টেকনিক্যাল দলও খুব শিগগিরই আসবে। তিস্তা বাংলাদেশের প্রকল্প, বাংলাদেশের ইচ্ছায় চীন এখানে কাজ করবে। এই সফরের ফলে সামনের দিনে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আরও বাড়বে। প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং। চীন বাংলাদেশ মিয়ানমারের মধ্য দিয়ে ইকোনমিক করিডোরের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই করিডোর পরিকল্পনা অর্থনৈতিক উন্নয়নের জন্য, অন্য কোনো কিছু আমাদের চিন্তায় নেই। চীন কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। অন্য কোনো দেশও চাইলে এই ইকোনমিক করিডোরে যোগ দিতে পারবে। চীনের 2+2 বৈঠকে যোগ দেওয়ার মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন চীন রাষ্ট্রদূত। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইনে কমিশন স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার ক্ষমতা খর্ব হবে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গুমের অভিযোগের তদন্তেও অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে থাকা কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে তাদের মত। এমনকি অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী বা শৃঙ্খলা বাহিনীর সদস্য হলে তাকে গ্রেফতারের ক্ষেত্রে নিয়োগকারী সংস্থার পূর্ব অনুমতির প্রয়োজন হবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। এছাড়া বিধি প্রণয়ন, বাজেট, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আইনটিতে স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে খসড়া পরিবর্তনে 19 দফা সুপারিশ তুলে ধরেছে টিআইবি। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এক পরামর্শ সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। তবে মানবাধিকারের বিষয়ে ব্যক্তিগতভাবে চরম নির্যাতনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা সংসদে থাকায় কমিশনের আইনের এমন দুর্বল দিকগুলো বিবেচনায় নেবেন বলে আশা করে টিআইবি। 2025-এর অধ্যাদেশ তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বা তার সাথে অনেক বিচ্যুতি আছে। যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন ইতিবাচক ক্যাটাগরি আন্তর্জাতিক মানদণ্ডে পায় নাই, সেগুলো পূরণ করতে, সেসব সপ্তাহগুলো পূরণ করতে আবারও ব্যর্থ হবে যদি বর্তমান যে খসড়াটি আছে সেটার উপর ভিত্তি করে কমিশন যদি গঠিত হয়।
সারা দেশে একযোগে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। প্রথম দিন হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকালে বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও যানজট কম ও অভিন্ন প্রশ্নপত্র সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় করে এভাবেই ছুটতে হয়েছে পরীক্ষার্থীদের। বৃষ্টি কাদার ভোগান্তি উপেক্ষা করে সন্তানের জন্য কেন্দ্রের বাইরে অপেক্ষা করেছেন অভিভাবকরাও। রাস্তায় যানজট কম থাকায় আর সময় হাতে নিয়ে বের হওয়ায় সময় মতো কেন্দ্রে পৌঁছতে পেরেছেন অধিকাংশ পরীক্ষার্থী। তবে অনিবার্য কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে এবছর প্রবেশের বিশেষ ব্যবস্থা ছিল। যেহেতু বৃষ্টি হচ্ছে, বাচ্চারা না ঢোকা পর্যন্ত তো আমি যেতে পারছি না। ছেলে ঢুকছে এখন রুমে, এখন পরীক্ষাটা দিচ্ছে। এখন আমরা বাড়ি দাঁড়া আছি, ছেলে কিরকম পরীক্ষা দাঁড়ায় থাকাটা অনেক কষ্ট। এই বৃষ্টি পড়তেছে, চশমা ভিজে গেছে, কিছুই চোখে দেখতেছিলাম না। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট অভিভাবকরা। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাকেও স্বাগত জানিয়েছেন তারা। টিচাররা, আমাদের কর্মচারীরা সবাই সহযোগিতা করছে। আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি এবং আমরা সার্বিক ব্যবস্থাপনা আমাদের চমৎকার, আলহামদুলিল্লাহ। এইবার আমি যা দেখছি যে ব্যবস্থাপনাটা খুব ভালো। ট্রাফিক সিস্টেমটাও একটু থাকলেও তারা অনেক চেষ্টা করছে যে রাস্তাটা ক্লিয়ার করার। যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলে প্রশ্নের মানটা একটু স্ট্যান্ডার্ড মান থাকবে। যেহেতু একই ধরনের প্রশ্ন, অতএব আমি আশা করি যে বাংলাদেশের যে সমস্ত বোর্ডগুলিতে পরীক্ষা হচ্ছে এবং যে সমস্ত কলেজগুলিতে পরীক্ষা হচ্ছে, ওই কলেজগুলিতে আশা করি যে ভালো ফলাফল করতে পারবে। পরীক্ষা শেষে ইতিবাচক প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। হ্যাঁ, সবই ভালোভাবে হয়েছে। টিচাররা ভালোভাবে গাইড দিচ্ছে। কোনো যেমন টেনশন ছিল, একটা ভয় ছিল, সেটা হয়নি। ভিতরে যে একটা কনফিডেন্স পেয়েছি। সবকিছু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন ঠিকঠাক ছিল? হ্যাঁ, স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন ছিল। কোনো ধরনের সমস্যা ছিল না। আমাদের ঢোকার সময় চেক করেই ঢুকে নিয়ে গেছে। দেন আমাদের প্রশ্ন দিছে ঠিক টাইমে, তারপর খাতা নিচ্ছে, তারপর সব শিখাই দিছে কিভাবে কমপ্লিট করতে হবে। এবছর লিখিত পরীক্ষা শেষ হবে 8 আগস্ট। এরপর 15 আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। এবার 3 শিক্ষা বোর্ড মিলিয়ে মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এদিকে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশে প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আগে এই প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে 32,500 প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে। এই জটিলতা নিরসনে সরকার কাজ করছে। আদালতে মামলা ঝুলে থাকায় এতদিন আটকে ছিল প্রায় 32,000 প্রধান শিক্ষক পদের নিয়োগ। বছরের পর বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিল বিদ্যালয়গুলো। আজকের এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। এই আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় 32,000 প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। আজকের রায়ের পরে সেটা জটিলতা নিরসন হবে। সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং একটা শৃঙ্খলা ফিরে আসবে। আগামী 4 জুলাই শনিবার অনুষ্ঠেয় জুলাই জাতীয় সম্মেলন 2026কে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয় এসএসএফ এর আয়োজনে অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া। এর সার্বিক সমন্বয় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আয়োজকদের বিভিন্ন দিক, অতিথি অভ্যর্থনা, মঞ্চ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়। আয়োজকদের দাবি, নিরাপত্তা ও আয়োজনের সব প্রস্তুতি শেষ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণেও সম্মেলনটি অনুষ্ঠিত হবে। হামের উপসর্গে গেল 24 ঘন্টায় দেশে আরও 5 শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 631টি শিশু, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 93 শিশুর। সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা 724।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 965 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 1,02,993। এ সময় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা 154। 15 মার্চ থেকে এই পর্যন্ত দেশে মোট 12,286 শিশু শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 86,411টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 82,759 শিশু। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর শেষে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। গত 6 মাসে ডেঙ্গুতে মৃত্যুহার বেড়েছে। বিশেষ করে জুলাই আগস্টে সংক্রমণ বাড়তে পারে, এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মশার লার্ভা ধ্বংসে ডাবের খোসা, পুরনো টায়ার ও ছোট পাত্রে জমে থাকা পানিতে ব্যবহারের জন্য বিশেষ লার্ভানাশক ট্যাবলেট আগামী 7 দিনের মধ্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি। আগামী 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেয়েদের আবাসন সহ কলেজটির সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা আসতে পারে বলেও জানান মন্ত্রী। সশস্ত্র বাহিনীর অবসর ও অব্যাহতিপ্রাপ্ত এবং অপসারণ ও বরখাস্তকৃত 150 জন অফিসারকে ন্যায় বিচার প্রদান করে প্রজ্ঞাপন জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী সেনা কর্মকর্তারা। বৃহস্পতিবার নিজ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা। সেনাবাহিনীকে দলীয় স্বার্থের বাইরে রেখে কাজ করার আহ্বান জানান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। যে সরকারি ক্ষমতায় থাকুক, 3 বাহিনীকে পেশাদারিত্বের সাথে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ওমর ফারুকের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীর অবসর ও অব্যাহতিপ্রাপ্ত এবং বরখাস্ত অপসারণকৃত 150 জন অফিসারকে ন্যায় বিচার প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর 14 জনকে ভূতাপেক্ষ পদোন্নতি সহ আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে নতুন অবসরের তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট অফিসারগণ উচ্চ পদে বেতন ভাতা বকেয়া হিসেবে পাবেন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নতুন প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পদপ্রাপ্ত হাসিনুর রহমান। এ সময় সেনাবাহিনীকে দলীয় স্বার্থের বাইরে রেখে কাজ করার আহ্বান জানান তিনি। আমার বিশ্বাস সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে। আপনারা দেখবেন 4টা খলিফার নামে 4টা ব্যাটালিয়নের কোম্পানির নাম করা হয়েছে। এটা বেশ গর্বের জায়গা। আমাদের বন্ডাসটা খুব ভালো ছিল, কিন্তু আমরা এই বন্ডাসটা কাজে লাগাতে পারিনি, ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। বিডিআর মেসাকার আমরা চেয়ে চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নেই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধ হয় দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, রাজনীতিও হ্যান্ডেল না করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সুনাম ফিরে এসেছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পদপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। এ সময় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংবিধান পরিবর্তন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে, কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরও হয়তো বিলম্ব হতো। এখানে পেশাদারিত্ব সবার উপরে প্রাধান্য পাওয়া উচিত। যোগ্যতা, দক্ষতা, পেশাদারিত্ব। এখানে যদি রাজনৈতিক বিবেচনা আসে তাহলে দেখা যায় যে অনেক অযোগ্য, অদক্ষ লোক শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে তারা উপরে উঠে এবং তারা দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনে না। যারা পেশাগতভাবে যোগ্য, দক্ষ, তারাই দেশের জন্য কিছু কল্যাণকর করতে পারে। বিগত সরকারি সেনাবাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে সেনাবাহিনী মানুষের কাছে ধিক্কারের পাত্র হয়ে গিয়েছিল। আমি মনে করি নির্বাচনের মাধ্যমে আবার সেনাবাহিনীর সেই হারানো গৌরব ফিরে এসছে। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্ররা কোনো হামলা বা বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী আমেরিকার খেলার জায়গা নয় বলেও সতর্ক করেছে ইরান। জবাবে সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে তেহরান ওয়াশিংটন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কাতারও উভয় পক্ষের বুধবারের পরোক্ষ আলোচনাকে ইতিবাচক উন্নতি হিসেবেই দেখছে। আপাতত শেষ হয়েছে সেই
আলোচনা। আগামী 9 জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর নতুন করে বৈঠকের দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কাতারে কারিগরি পর্যায়ের বৈঠকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হওয়ায় আপত্তি তুলেছে ইরান। এছাড়াও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার পর্যবেক্ষকদের প্রবেশের খবরটিকে মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রতিটি মানুষ নির্বিঘ্নে বসবাস করবে এমন বাংলাদেশ গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ উদ্বোধন, মন্ত্রিসভায় ভিসা নীতির নতুন খসড়া উপস্থাপন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে চীন, সম্ভবত যাচাই শীঘ্রই আসছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। খসড়া আইনে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীন সংস্থা হিসেবে কাজ করার ক্ষমতা খর্বে শঙ্কা টিআইবির। বিধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ। অভিন্ন প্রশ্নপত্র, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রাথমিকে ৩৮,০০০-এরও বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।